বেশি জমির প্রয়োজন হয়। কারণ এখানে যা হচ্ছে, প্রথমে খাবার তৈরি হচ্ছে, সেগুলো পশুদের খাওয়ানো হচ্ছে, তারপর মাংসের জন্য সেই পশুদের মারা হচ্ছে। এভাবেই আমরা মাংস জাতীয় খাবার পাই। কিন্তু একই জমিতে যদি কৃষিকাজ করা হয় ডাল, চাল আর গমের জন্য, সেই জমির উৎপাদন তখন অনেক অনেক গুণ বেশি হবে, অনেক গুণ বেশি হবে। মাংস জাতীয় খাবার সেই তুলনায় অনেক কম উৎপাদিত হবে। আপনাদের আমি আরেকটা পরিসংখ্যান বলি। 10 একর জমিতে চাষাবাদ করলে 10 জন মানুষ আর 10টা গবাদি পশু সারা বছর খেতে পারবে। কিন্তু 10টা গবাদি পশুর মাংস একজন মানুষ কয়েকদিনেই শেষ করে ফেলবে, সারা বছর চলবে না। মাঠের মধ্যে আমরা যে ঘাস দেখি আর বিভিন্ন শস্য, এগুলো সবই আসলে ঘাস জাতীয় জিনিস। আর দেখবেন শস্য যখন তোলা হয় সেখান থেকেও আমরা কিছু খড় বিচালি পাই। এই খড় বিচালি দিয়ে খুব উন্নত মানের জৈব সার তৈরি করা যায়। জৈব সার আমরা প্রতি বছর রাসায়নিক সারের পেছনে কোটি কোটি টাকা খরচ করি। রাসায়নিক সারের পেছনে আমরা সবাই জানি এগুলো আমাদের জন্য ক্ষতিকর। অন্যদিকে আমরা প্রাকৃতিক সার পেতে পারি গবাদি পশু থেকে, কিন্তু তাদের আমরা মেরে ফেলছি। আমাদের মাংস যোগান দেওয়ার জন্য তাদেরকে আমরা মেরে ফেলছি। কিন্তু আমরা এখানে অনেক কিছুই দেখছি না। এই গবাদি পশু থেকে যে সার পাই সেগুলো অনেক বেশি সস্তা, স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের দেশের জন্য সেটা খুবই উপকারী। এটা এখন সবাই জানে যে কোনো একটা পশুর শরীরে 1 কেজি মাংসের জন্য তাকে 16 কেজি খাবার খাওয়াতে হয়। এভাবে মাংসের যোগান দিতে গিয়ে আমরা পশুদের অনেক খাবার খাওয়াচ্ছি, তার বদলে আমরা মানুষরাই এই ভেজিটেবলগুলো খেতে পারি। তাই শুধুমাত্র খাবারের জন্যই নয়, এছাড়াও এই পশুগুলোকে প্রাকৃতিক সারের জন্য আমাদের প্রয়োজন হবে। এছাড়াও ম্যাসাচুসেটসের একজন প্রফেসর উইলবিং কথা বলেছেন যে মাংস জাতীয় খাবারের 1 ক্যালোরির জন্য শাকসবজি জাতীয় খাবারের 7 ক্যালোরি ব্যয় করা হয়। এরপর তিনি আরো বলেছেন যে একটা পশুর চারণ ক্ষেত্রে চাষ করলে 5টা পরিবার চলতে পারবে। বন্ধুরা, আমি আপনাদের এসব উদাহরণ দিয়ে বিরক্ত করব না, তবে সবকিছুর সারমর্ম হিসাবে আমি বলবো যে শাকসবজি জাতীয় খাবারে মাংস জাতীয় খাবারের তুলনায় খরচ আসলেই অনেক অনেক কম। আসুন এবারে আমরা অন্যান্য বিষয়গুলো দেখি, যেমন পরিবেশের ভারসাম্য, পরিবেশের উপরে প্রভাব, কসাইখানা ইত্যাদি। পশু পালন করে মাংসের জন্য মেরে ফেলা হলে সেখানে প্রচুর জায়গা, পানি আর খাবারের প্রয়োজন হয়। এভাবে পশু পাখি মেরে ফেললে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়, পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। কারণ আমাদের সম্পদ সবসময় সীমিত, তাই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। শাকসবজি লাগাতে পারি অথবা বিভিন্ন পশু পাখিকে মেরে ফেলতে পারি। কসাইখানার অবস্থাও একটু ভালোভাবে খেয়াল করেন, সেগুলো কেমন অবস্থা আছে। কসাইখানাগুলো খুব অস্বাস্থ্যকর, এগুলোর অবস্থা খুবই নোংরা। পুরো পৃথিবী জুড়েই দেখবেন এই একই অবস্থা। গতকাল আমি ইন্টারনেটে একটা রিপোর্ট দেখলাম, এগুলো বাইরের দেশের উন্নত দেশের রিপোর্ট, আমেরিকা আর ফ্রান্সের। এমনকি আমেরিকার ফ্রান্সের রিপোর্টও বলছে যে তাদের কসাইখানাগুলোর অবস্থা খুবই অস্বাস্থ্যকর। আমার কাছে এখানে আমেরিকান সরকারের প্রকাশ করা এমন একটা রিপোর্ট আছে, কসাইখানা আর কসাইখানার মাংস আমেরিকান পরিবারগুলোর জন্য এখন জীবন মরণের ব্যাপার। এই সব পশুগুলোকে জবাই করা হয় খুবই অস্বাস্থ্যকর আর নোংরা পরিবেশে। মাংস এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়, আর তখন এই মাংস মানুষের খাওয়ার উপযুক্ত থাকে না। আপনারা অনেকে হয়তো ভাবেন যে ইম্পোর্ট করা প্যাকেট, খুব সুন্দরভাবে প্যাকেট করা অথবা টিনের কৌটায় মাংস, এগুলো জীবাণুমুক্ত। আপনারা ভুল ভাবছেন, এই মাংস আসছে ওই কসাইখানাগুলো থেকেই। আমি এখানে যেসব কথা বললাম মেডিকেল সায়েন্সও একই কথা বলে। শুধু তাই নয়, মাংস ঠিক রাখার জন্য কেমিক্যাল মেশানো হয়, বিভিন্ন কেমিক্যাল, এতে করে সেই মাংস আর পচে না। ইন্ডিয়া সহ পুরো পৃথিবীতে মানুষ এখন পরিবেশ সচেতন হয়েছে, আর অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে। পরিবেশ বান্ধব এই শাকসবজি সব জায়গায় পাবেন। এখন দেখবেন পুরো পৃথিবী জুড়েই মানুষ এখন আগ্রহী হচ্ছে পরিবেশ বান্ধব এই শাকসবজির ব্যাপারে, কারণ এই খাবারগুলো খুবই উপকারী আর স্বাস্থ্যকর। যেসব দেশে গাছপালা জন্মানোর পরিবেশ নেই, সেখানে এখন গ্রিন হাউসে
বা গ্লাস হাউজের ভেতরে শাকসবজির চাষ করছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে যাওয়ার কারণে ব্যাপারটা এখন আরো সহজ হয়ে গেছে। সত্যি বলতে ইন্ডিয়ার মতো উন্নয়নশীল দেশে সরকার আর এনজিওগুলোর আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত চাষাবাদ আর শাকসবজি জাতীয় খাবার রপ্তানি করার উপরে। এতে আমাদের অনেক অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। এবারে পরিবেশ দূষণ। কসাইখানাগুলো নোংরা থাকার কারণে যে পরিবেশ দূষণ হয় সেটা ভয়াবহ। এই পশু পাখির মলমূত্র, এমনকি আধুনিক কসাইখানাগুলোতেও একেবারে খোলা অবস্থায় থাকে, একেবারে উড়ন্ত। পশু পাখির হাড়গোড়, তাদের রক্তের প্রবাহ, তাদের চামড়া, এসব মিলে পরিবেশকে দূষিত করে। পরিবেশের ভারসাম্য। মানুষের জন্য পশু পাখি দরকার, তবে সেটা নিয়ে বাড়াবাড়ি করলে চলবে না। একে অন্যের উপর নির্ভরশীল। গরু, ভেড়া, মাছ, ব্যাঙ ইত্যাদি মৃত না থেকে জীবিত থাকলেই আমাদের জন্য বেশি উপকারী। তাহলে কেন মেরে ফেলব বন্ধুদের আর উপকারীদের? তাদেরকে মারব শুধু মাংস খাওয়ার জন্য? পশু পাখিদের প্রতি এতটা অকৃতজ্ঞ হওয়া উচিত। এরা ক্ষুদ্র জীব, আমরা এদেরকে বলি পশু আর পাখি। এবারে আপনারা অন্য আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখেন, সেটা প্রাকৃতিক সার। আমি আগেই বলেছি যে পশু পাখির মলমূত্র থেকে যে প্রাকৃতিক সার হয় সেটা কৃত্রিম সারের চেয়ে অনেক বেশি উপকারী। কৃত্রিম সার ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয়। আমি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও বলছি, এই রাসায়নিক উপাদানগুলো আমদানি করা হচ্ছে কৃত্রিম সার বানানোর জন্য। এভাবে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। বন্ধুরা, আমি এভাবে ঐতিহাসিক আর ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বলবো, আমি আগেও কিছুটা বলেছি, পৃথিবীতে অনেক মরুভূমি আছে, মাইলের পর মাইল মরুভূমি, সেখানে কোনো গাছপালা জন্মাতে পারে না। সেখানে খাবারের একমাত্র উৎস পশু পাখির মাংস। ভৌগোলিকভাবে এস্কিমোদের কথা বলেছি, তাদেরও মাংস ছাড়া কোনো উপায় নেই। আমাদের হাতে বিকল্প উপায় আছে, যেটা স্বাস্থ্যকর, যেটা অনেক সস্তা আর পরিবেশ বান্ধব। আমরা এই খাবারগুলোই খাব। এবারে বন্ধুরা, আমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা নিয়ে বলবো, যেখানে আমার কথাটাই প্রমাণিত হবে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, যে মানুষ প্রাকৃতিকভাবেই ভেজিটেরিয়ান। আমি আপনাদের 16টা পয়েন্ট বলবো তুলনা করে আমাদের শরীর কিভাবে গঠিত। আর আপনারাও সবাই জানেন, বিজ্ঞান আমাদের জানিয়েছে বিভিন্ন পশুর দাঁত কেমন হয়, দাঁতের প্রকৃতি। আমি প্রথমে তৃণভোজীদের কথা বলি। তৃণভোজী প্রাণী, তাদের দাঁতগুলো চোয়ালের সাথে লাগানো, ছোট, ভোঁতা আর কাছাকাছি থাকে। আর মাংসাশীদের ক্ষেত্রে দাঁতগুলো ধারালো, সূচালো, লম্বা আর কোনাকুনি। মানুষের দাঁতের মধ্যে 2টা বা 4টা দাঁত, যেগুলো কিছু মানুষ বলে সেগুলো কুকুরের দাঁতের মতো। এগুলো আসলে মাংস খাওয়ার জন্য না। এই দাঁতগুলো বানর আর শিম্পাঞ্জিদের আছে, তারা এই দাঁতগুলো দিয়ে গাছ থেকে ফল ছিঁড়ে আনে, তারপর সেই ফল খায়। তাদের নখর, তৃণভোজীদের ধারালো নখ থাকে না, তারা শুধুমাত্র ফল ছিঁড়তে পারে। আর মাংসাশীদের ক্ষেত্রে তারা ধারালো নখ দিয়ে শিকারকে ছিন্ন ভিন্ন করে ফেলে। তারপর চিবানোর অভ্যাস। তৃণভোজী প্রাণীদের চোয়াল ওঠানামা করে উপরে আর নিচে, ডানে আর বামে। তারপর তারা সেই খাবারগুলো চিবিয়ে পেটের ভেতরে ফেলে। আর মাংসাশী প্রাণীরা নিচের চোয়ালটা উপরে ওঠায় আর নিচে নামায়। তারপর তারা ভালোভাবে না চিবিয়ে সেটা গিলে ফেলে। এখন বন্ধুরা নিজেরাই তুলনা করে দেখেন, আমি শুধু তৃণভোজী আর মাংসাশীদের কথা বলছি। আপনারা নিজেরাই তুলনা করে দেখবেন যে আমরা এখানে কোন দলের ভেতরে পড়ি। আমাদের সাথে মিল কি তৃণভোজী প্রাণীদের নাকি মাংসাশী প্রাণীদের সাথে? জিহ্বা। তৃণভোজী প্রাণীর জিহ্বা হয় মসৃণ, আর মাংসাশী প্রাণীদের জিহ্বা খুব খসখসে। পানি খাওয়ার অভ্যাস, এটা খুবই ইম্পর্টেন্ট। আমার বন্ধু ডক্টর পরেশ দালাল বলেছিলেন, তিনি বলেছিলেন যে তৃণভোজী প্রাণীগুলো তারা পানি খায়, ঠোঁট দিয়ে চুষে খায়। আর মাংসাশী প্রাণীদের দেখবেন তারা পানি খায় জিহ্বা দিয়ে, পানি চেটে খায়। আমরা এমনটা করি না, আমরা সবসময় ঠোঁট দিয়ে পানি খাই। এবারে এদের বৃহদন্ত্রের দৈর্ঘ্যটা দেখি। তৃণভোজী প্রাণীদের বৃহদন্ত্র বড়, শরীরের চাইতে 4 গুণ বড়। মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে এমনটা নয়। মাংসাশীদের ক্ষেত্রে দেখবেন তাদের বৃহদন্ত্র বেশ ছোট, শরীরের দৈর্ঘ্যের সমান। আর এই কারণেই এইসব প্রাণী
দূষিত অবস্থায় থাকে। লিভার আর কিডনি, তৃণভোজীদের ক্ষেত্রে এগুলো আকারে ছোট, তাই তারা সহজে বর্জ্য পদার্থ বের করে দিতে পারে না। আর মাংসাশীদের ক্ষেত্রে লিভার আর কিডনি আকারে অনেক বড় হয়, তাই তারা সহজেই বর্জ্য পদার্থ বের করে দিতে পারে। পরিপাকতন্ত্র, তৃণভোজীদের পরিপাকতন্ত্রে কম পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তাই তারা মাংস হজম করতে পারে না। আর মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে তাদের শরীরে অনেক হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, আর সেজন্যই তারা মাংস হজম করতে পারে। মানুষ এভাবে হজম করতে পারে না। মুখের লালা, তৃণভোজীদের মতো মানুষেরও মুখের লালায় অ্যালকালাইন থাকে। এছাড়াও অনেক ভিটামিন থাকে, যেগুলো পাকস্থলীর ভেতরে শর্করা জাতীয় খাবার হজম করতে সাহায্য করে। আর মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে তাদের মুখের লালা সব সময় অ্যাসিডিক। তারপর ব্লাড পিএইচ, মানুষের আর তৃণভোজীদের ক্ষেত্রে এটা অ্যালকালাইন, মাংসাশীদের ক্ষেত্রে অ্যাসিডিক। তারপর এদের ব্লাড লিপোপ্রোটিন, মানুষের ব্লাড লিপোপ্রোটিন তৃণভোজী প্রাণীদের মতো একই রকম, কিন্তু মাংসাশী প্রাণীদের ব্লাড লিপোপ্রোটিন অন্যরকম। ইন্দ্রিয়, তৃণভোজী প্রাণীদের ইন্দ্রিয়গুলো দুর্বল, বিশেষ করে দৃষ্টিশক্তি খুবই দুর্বল। তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে মাংসাশীদের ইন্দ্রিয়গুলো শক্তিশালী। শব্দ, গলার আওয়াজ, দেখবেন তৃণভোজী প্রাণীদের এমনকি মানুষেরও আওয়াজ ভয়ঙ্কর না। অবশ্য এখন আমরা ভয়ঙ্কর শব্দ করতে পারি, তবে প্রাকৃতিকভাবেই সব তৃণভোজী প্রাণীর গলার আওয়াজ নরম। আর মাংসাশী প্রাণীদের দেখেন সিংহ অথবা বাঘ, তাদের আওয়াজ কর্কশ আর ভয়ঙ্কর। এরপরে দেখেন শিশুদের, বিভিন্ন প্রাণীর শিশুদের দেখেন, আর আপনারা দেখবেন যে তৃণভোজী প্রাণীর বাচ্চাদের তারা যে সময় জন্মগ্রহণ করে সে সময় থেকেই তারা দেখতে পায়। তবে মাংসাশী প্রাণীর বাচ্চাদের দেখবেন যে তারা অন্তত 1 সপ্তাহ অন্ধ থাকে। এখন আপনারাই বিচার করে দেখেন যে মানুষ কোন দলে পড়ে। মানুষ তৃণভোজীদের দলে পড়ে, তৃণভোজী, নাকি মানুষ মাংসাশীদের দলে পড়ে? কোন দলে? বন্ধুরা, এখন আপনাদের কিছু বিখ্যাত লোকের নাম বলবো যারা ননভেজ পছন্দ করতেন না। পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে আমরা দেখি যেসব বিখ্যাত বিশেষজ্ঞ, দার্শনিক, বৈজ্ঞানিক যেমন আইনস্টাইন, আর্টিস্ট যেমন লিওনার্দো দা ভিঞ্চি, কবি যেমন মিল্টন, পোপ, শেলি, আর লেখক যেমন জর্জ বার্নার্ড শ। এছাড়াও অনেক ধর্মীয় নেতা ভেজিটেরিয়ান ছিলেন। এছাড়াও আরো অনেকে আছেন, বিখ্যাত গণিতজ্ঞ পিথাগোরাস, প্লুটার্ক, নিউটন। এছাড়াও বিজ্ঞানী আইনস্টাইন, ডক্টর এনি বেসেন্ট, রেভারেন্ড ডক্টর ওয়াল্টার বস, জর্জ বার্নার্ড শ টলস্টয়, বিখ্যাত দার্শনিক সক্রেটিস আর অ্যারিস্টটল। এরা সবাই ছিলেন খুবই বিখ্যাত। আর তারা বলেছেন যে তারাই হলো আশীর্বাদ প্রাপ্ত, যাদের মধ্যে রয়েছে করুণা, সহনশীলতা, ভালোবাসা আর অহিংসার নীতি, যারা মাংস জাতীয় খাবার খায় না। বন্ধুরা, আমি জর্জ বার্নার্ড শর একটা উদ্ধৃতি দিচ্ছি। জর্জ বার্নার্ড শর এই কথাটা খুবই বিখ্যাত। আমরা নিহত প্রাণীদের সমাধির উপরে চলাফেরা করছি। ভালো করে কথাটা শুনেন, আমরা এই পৃথিবীতে নিহত প্রাণীদের সমাধির উপরে চলাফেরা করছি। আমাদের খাওয়ার জন্য তাদের হত্যা করা হয়েছে। মাংসাশী প্রাণীদের মতো মানুষ তাদের মাংস খেয়েছে। এই প্রাণীদের দুঃখ কষ্টের কথা একবারও চিন্তা করি না। ডাক্তার একবার বার্নার্ড শকে বলেছিল, তিনি অসুস্থ ছিলেন, ডাক্তার বলল আপনাকে এখন মাংসের স্যুপ খেতে হবে। বার্নার্ড শ বললেন, আমি বরং মরে যাব, তবু মাংস জাতীয় কোনো খাবার আমি খাবো না। আর বার্নার্ড শ তারপর সুস্থ হয়েছিলেন। ডাক্তার তখন ভেজিটেরিয়ান হয়ে গেল। একইভাবে মহাত্মা গান্ধী, তার ছেলে খুব অসুস্থ ছিল, তাকেও মাংসের স্যুপ খেতে বলা হলো, তিনি রাজি হননি, ছেলেটা সুস্থ হলো। আমি আপনাদের এই কথাগুলো বলছি কেন? এখানে মিস্টার ত্রিবেদী বললেন, ডাক্তার যেটা খেতে বলবে সেটাই খেতে হবে, সেটা জানতে হবে, সন্দেহ নেই। তবে আমি আমার লেকচারের শুরুতেই আপনাদের বলেছিলাম সবকিছুই আপেক্ষিক। ডাক্তার যখন কোনো কথা বলেন তখন তিনি শুধু মেডিকেলের দৃষ্টিকোণ থেকেই বলেন। আর বন্ধুরা, আমরা মানুষরাই পৃথিবীতে এসেছি শুধুমাত্র টিকে থাকার জন্য না। টিকে থাকাটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে অন্য প্রাণীদের জীবনের বিনিময় না, অন্য প্রাণীদের কষ্টের বিনিময় না। সবাইকে অনেক ধন্যবাদ। একবিংশ শতাব্দী শুধু ভেজিটেরিয়ানদের জন্য। আচ্ছা, আমার ধারণা আমি আমার কথাগুলো আপনাদের স্পষ্টভাবে বোঝাতে পেরেছি। আমি আপনাদের বলি, এটা আমি জানি যারা
মাংস জাতীয় খাবার খায়, এটা এসেছে কোনো কালচার, কোনো পরিবার আর বিশ্বাস থেকে। আর এই কারণেই তারা এটা চিন্তাও করে দেখেনি। আর মিস্টার ত্রিবেদী বলেছেন যে আমরা সবাই আজ এখানে এসেছি, একটু চিন্তা করে দেখি, একটু ভালো করে চিন্তা করে দেখি, শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখব না বা সামাজিক দৃষ্টিকোণ থেকে। কারণ আমি এটা দেখেছি, আমি এই কথাটা সবার সামনেই বলতে পারি যে জৈনদের মধ্যে অনেকে যখন কোনো অনুষ্ঠানে যায়, যেহেতু তারা প্রতিবাদ করতে পারে না, তাই মাংস জাতীয় খাবার খায় না। আমি পছন্দ করি না। তবে আপনারা সবাই চিন্তা করেন, ভালো করে চিন্তা করেন, হতে পারেন আপনি ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান। একটু চিন্তা করে দেখেন, সবগুলো দৃষ্টিকোণ থেকেই দেখার চেষ্টা করেন নন ভেজ কি অনুমোদিত নাকি নিষিদ্ধ। শারীরিক দৃষ্টিকোণ থেকে দেখেন, আমাদের জাতীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখেন, পরিবেশ আর পরিবেশের ভারসাম্য আর সবার উপরে করুণার দৃষ্টিকোণ থেকে দেখেন। যখন এই প্রকৃতি সব পশু পাখি, সব মানুষ, সব জীবকে সমান বানিয়েছে, তখন খিদে মেটানোর জন্য তাদের হত্যা করার অধিকার আমাদের কারোরই নেই। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সামনে আসেন ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুরি ওয়া ইউল্লাত লাকুম বাহিমাতুল আনাম ইল্লা মা ইউতলা আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় মিস্টার রাশমি ভাই জাভেরি, মিস্টার ত্রিবেদী, ডক্টর মোহাম্মদ নায়েক, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে যে নন ভেজিটেরিয়ান খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ আমাদের মানুষদের জন্য। বিষয় এটা না যে ভেজ খাবার আর নন ভেজ খাবারের মধ্যে কোনটা স্বাস্থ্যকর বা কোনটা ভালো। যদি প্রমাণ করি যে আপেল এই ফলটা আমের চাইতে ভালো, তার মানে এই নয় যে আম খাওয়া নিষিদ্ধ। এই একটা কথা দিয়েই সব অভিযোগ খণ্ডন হয়ে যায়, কিন্তু কথা এখানে শেষ নয়। নন ভেজিটেরিয়ান এটার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি যার খাবারের উৎস হচ্ছে পশু পাখি। এর অর্থ এই না যে সে কোনো ভেজ খাবার খায় না, এর মানে এটাও না যে সেই লোক শাকসবজি আর ফলমূল খায় না। আগে পরিষ্কার করে নেই, এখানে আরো সঠিক আর বৈজ্ঞানিক শব্দটা হচ্ছে একজন বহুভোজী, যে লোক বিভিন্ন ধরনের খাবার খায়, বিশেষ করে যেগুলোর উৎস হচ্ছে গাছ আর পশু পাখি। ভেজিটেরিয়ান শব্দটা মিস্টার রাশমি ভাই জাভেরি ঠিকই বলেছেন, এই শব্দটা ভেজিটেবলস থেকে আসেনি, এসেছে ভেজিটাস থেকে, যার অর্থ একেবারে তাজা, একেবারে জীবন্ত। উনি ব্যাখ্যা করে বলেননি, এ ব্যাপারে পরে বলবো। আর উনি এটা বলেননি যে ভেজিটেরিয়ানদের মধ্যেও শ্রেণীবিভাগ আছে। ফ্রুটোরিয়ান, যারা শুধু ফলমূল খেয়ে থাকে। তারপরে আছে ভেজান, যারা কোনো প্রাণীজাত খাবার খায় না। এরপর ল্যাক্টো ভেজিটেরিয়ান, আমার ধারণা মিস্টার রাশমি ভাই জাভেরিও তাই, তারা দুধ খায়। এরপরে আছে ওভো ভেজিটেরিয়ান, যারা ডিম খায়। তারপরে ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান, যারা দুধ আর ডিম খায়। এরপর পেস্কো ভেজিটেরিয়ান, যারা মাছ খায়। আছে সেমি ভেজিটেরিয়ান, যারা মুরগি খায়। এই শ্রেণীবিভাগটা করেছে ভেজিটেরিয়ান সোসাইটি আমিনা। এরকম আরো 20টা নাম বলা হয়, কিন্তু হাতে সময় কম। ডক্টর উইলিয়াম টি জার্ভেস একবার একটা কথা বলেছিলেন। ডক্টর উইলিয়াম টি জার্ভেস তিনি হলেন আমেরিকান কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড হেলথের একজন অ্যাডভাইজার, ACSH। আর এছাড়াও তিনি পাবলিক হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর লোমা লিন্ডা ইউনিভার্সিটিতে। এছাড়াও তিনি খাবারের জালিয়াতির বিরুদ্ধে ন্যাশনাল কাউন্সিলের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। এছাড়াও তিনি একটা বই লিখেছেন, দ্য হেলথ রবার্স
এ ক্লোজার লুক অ্যাট কোয়াকেরি ইন আমেরিকা। বেশিরভাগ তথ্য আমেরিকার উপরে। তিনি ভেজিটেরিয়ানদের শ্রেণীবিভাগ করেছেন, তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করেছেন, প্রাগম্যাটিক ভেজিটেরিয়ান আর আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান। প্রাগম্যাটিক ভেজিটেরিয়ান তার শরীরের চাহিদা অনুযায়ী খাদ্য বেছে নেয়, সে খাবার বেছে নেওয়ার সময় যুক্তি দিয়ে বাছে, আবেগ দিয়ে বাছে না। আর আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান তাদের দেখবেন তারা খাবার বেছে নেয় আদর্শের উপর ভিত্তি করে। এখানে ভিত্তিটা হলো তাদের আদর্শ, সে এখানে যুক্তি ব্যবহার করে না, আবেগকে ব্যবহার করে। ডক্টর উইলিয়াম টি জার্ভেস বলেছেন, একজন আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ানকে দেখবেন যে সে শাকসবজি খাওয়ার উপকারিতাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বলছে। আর আমার আগের বক্তার লেকচারও আপনারা সেই জিনিসটাই দেখেছেন, শাকসবজি খাওয়ার উপকারিতাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বলবে। তারা এই কথাগুলো পরীক্ষা করে দেখে না। আরেকটা বিষয় তাদের দৃষ্টি এড়িয়ে যায় যে শুধুমাত্র ভেজিটেবলস খেলে আমরা স্বাস্থ্যগত অনেক হুমকির সম্মুখে পড়তে পারি। তিনি বলেছেন যে আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান সে একজন বিজ্ঞানী হওয়ার ভান করে, কিন্তু তার কথাবার্তা বিজ্ঞানীর মতো হয় না, উকিলের মতো হয়। আর আপনারা দেখেছেন আমার আগে যিনি আপনার সামনে লেকচার দিলেন, ভাবটা বিজ্ঞানীর মতো, কথা উকিলের মতো। তারা তাদের দেয়া তথ্যগুলো বাছাই করে নিয়ে যারা তাদের আদর্শ মানে না তাদের বিরুদ্ধে কথা বলে। এতে এরকম বিতর্কের ক্ষেত্রে কাজ হয়, বিতর্কে জেতা যায়, তবে সেটা বাস্তবসম্মত নয়, বিজ্ঞানসম্মতও নয়। উইলিয়াম টি জার্ভেস বলেছেন, আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান তাদের বেশিরভাগ কথাই অনুমানের উপর নির্ভরশীল। এদের চিন্তা ভাবনা পুরোপুরি একপেশে। সত্যি বলতে অনেক বিজ্ঞানী আর ডাক্তাররাও এদের মধ্যে পড়েন। ওনার লেকচারও আপনারা তেমনটাই দেখলেন। মিস্টার রাশমি ভাই জাভেরি বললেন অনেক অসুখের কথা, আমি তার সবগুলো যুক্তি খণ্ডন করতে পারি যদি সময় পাই। তিনি বিজ্ঞানের কথা বলেছেন, কিন্তু বৈজ্ঞানিকভাবে বলেননি। সবগুলো রোগের প্রতিকার করা যায়, তবে প্রতিকারের চাইতে প্রতিরোধ ভালো। এটাই হচ্ছে মেডিসিন ফিলোসফির ভিত্তি। এখন এ ব্যাপারে বিস্তারিত বলার সময় পাবো না, পরে সময় পেলে এ বিষয়ে বলবো। প্রথমে আমি অন্যান্য বিষয় নিয়ে বলি, পরে স্বাস্থ্য সম্পর্কে বলবো। আসুন দেখি কোন কোন কারণে আমাদের খাদ্যাভ্যাস গড়ে তুলি আমরা মানুষরা। হতে পারে ধর্মীয় কারণ, হতে পারে ভৌগোলিক অবস্থান, হতে পারে ব্যক্তিগত পছন্দ, গন্ধ, স্বাদ, রং। কারণটা হতে পারে মানবিক বা নীতিগত কারণ, হতে পারে শারীরিক গঠন সংক্রান্ত কোনো কারণ, হতে পারে আচরণ সংক্রান্ত কারণ। এই কারণটা হতে পারে পরিবেশ আর পরিবেশের ভারসাম্য সংক্রান্ত কারণ। এটা হতে পারে পুষ্টিগত কারণ, হতে পারে চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত কারণ, স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত। আসুন প্রথমে আমরা ধর্মীয় কারণগুলো দেখি। মিস্টার ত্রিবেদী বলেছেন যে ধর্ম মানুষের এই সব কাজে নাক গলাবে না। যেখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা কোনটা খাবো আর কোন খাবারটা খাবো না, এই সিদ্ধান্তটা আসলে নেবেন মেডিকেল ডাক্তাররা। আমি তার সঙ্গে একমত যে বেশিরভাগ ধর্মেই ব্যাপারটা এরকম। এই ধর্মীয় ব্যবস্থা যেটা সর্বোচ্চ আসনে আছেন ঈশ্বর, তিনি যদি ডাক্তার না হন, আপনার ঈশ্বর যদি ডাক্তার না হয়, তাকে মানার প্রয়োজন নেই। তিনি বললেন ডাক্তারই সিদ্ধান্ত নেবেন, কিন্তু ইসলামে আমরা মানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা। আর পুরো বিশ্বজগতের সৃষ্টিকর্তা, তার জ্ঞান অনেক বেশি, পৃথিবীর সমস্ত ডাক্তারের সমষ্টি চাইতেও বেশি। আর মিস্টার রাশমি ভাই জাভেরি যে কথাগুলো বিভিন্ন ডাক্তারের রেফারেন্স দিয়ে বললেন, কথাগুলো এই বইগুলো থেকে বলেছেন, বাইরে হয়তো বইগুলো বিক্রি হচ্ছে এই বইগুলো থেকে। বইগুলোর কিছু পয়েন্ট নিয়েও বলবো। বইগুলোতে যেসব কথা আছে তার অনেক কিছুই কাল্পনিক, কাল্পনিকের কোথাও অস্তিত্ব নেই। কিছু হলো অপ্রাসঙ্গিক, কিছু অপরীক্ষিত, আর কিছু সত্যি আছে, তবে সেগুলো অর্ধেক সত্যি। আমি একটা কথা পরিষ্কার করে বলি, এটা এখানে প্রমাণ করব নিঃসন্দেহে যে নন ভেজ খাবার মানুষের জন্য অনুমোদিত। এখানে উপস্থিত বা বাইরের ভেজিটেরিয়ানদের অনুভূতিতে আঘাত করার কোনো ইচ্ছে আমার নেই। যখন এটা বিজ্ঞান দিয়ে আর যুক্তি দিয়ে প্রমাণ করব যে নন ভেজ খাবার এটা অনুমোদিত, তখন যদি কেউ
আহত হন, তার অনুভূতি আহত হয়, আমি আগে থেকেই ক্ষমা চাইছি, আগেই ক্ষমা চেয়ে নিলাম। আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাই না। তবে আমাকে এখানে আগের বক্তার লেকচারের উত্তরে কিছু বলতে হবে। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী এটা আবশ্যিক না যে আমাদের সবাইকে ননভেজ খেতে হবে। একজন মুসলিম যদি সে ভেজিটেরিয়ানও হয়, তারপরও সে একজন ভালো মুসলিম হতে পারে। তবে তবে যখন আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনুমতি দিয়েছেন ননভেজ খাওয়া যাবে, তাহলে সেটা কেন খাবো না? আমার লেকচারের শুরুতে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা মাইদার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, আউফু বিল উকরি উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম ইল্লা মা ইউতলা আলাইকুম, তোমরা অঙ্গীকার পূর্ণ করবে, তোমাদের জন্য হালাল খাবার হলো যাবতীয় চতুষ্পদ প্রাণী যেগুলোর কথা বলা হয়েছে সেগুলো বাদে। এরপর পবিত্র কোরআনে সূরা আল-নাহলের 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন তোমাদের জন্য, যাতে অনেক উপকার আছে, শীত নিবারণ করো আর এই জন্তুর মাংস তোমরা খাও। এরপর পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা গবাদি পশুর মাংস খেতে পারো। আসুন এবারে ভৌগোলিক কারণগুলো দেখি, পরিবেশগত কারণগুলো দেখি। আমরা জানি এটা মানুষের খাদ্যাভ্যাসকে প্রভাবিত করে। যেমন উপকূলীয় অঞ্চলে যে মানুষ থাকে তারা অনেক মাছ খায়। দক্ষিণ ইন্ডিয়ায় দেখবেন যে সেখানে ধান বেশি হয়। মরুভূমিতে যেসব মানুষ থাকে সেখানে গাছপালা একেবারে দেখাই যায় না। মানুষ মরুভূমিতে মানুষেরা খায় মাংস জাতীয় খাবার। এস্কিমোরা উত্তর মেরুতে থাকে, সেখানেও বরফের মধ্যে গাছপালা জন্মানো সম্ভব না, তারা প্রধানত সামুদ্রিক খাবার খায়। আর মিস্টার জাভেরি বললেন যে তিনি জানেন যে পৃথিবীর অনেক জায়গায় কোনো গাছপালা জন্মায় না, কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, আমরা তাদের শাকসবজি সেখানে পাঠিয়ে দেব। আমি অনুরোধ করব ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেসকে পাঠিয়ে দেন, শুধু পরিবহন খরচটা দেন, তাহলেই হবে। আপনারা এস্কিমোদের কাছে পাঠান, তারপরে আপনারা সৌদি আরবে পাঠান। সৌদি আরবে গেলে দেখবেন শাকসবজির দাম বেশি। কেন? কারণ পরিবহন খরচ অনেক বেশি, সেজন্য এইসব জায়গায় শাকসবজির দাম বেশি। এটা খুব অযৌক্তিক আর অবৈজ্ঞানিক হবে যে বেশি টাকা খরচ করে যে খাবারটা কিনবো সেটা কম পুষ্টিকর। আসুন এবারে মানবিক কারণটা দেখি, নীতিগত কারণটা দেখি। আর অনেক ভেজিটেরিয়ান তারা বলে যে সব জীবনই পবিত্র আর জীবিত কোনো প্রাণীকে মারা উচিত না। তারা এটা বুঝতে পারে না যে এখন এটা আমরা সবাই জানি যে এমনকি গাছেরও জীবন আছে। তাহলে প্রাণী হত্যার বিরুদ্ধে কথা বলা, সেটা দিয়ে এখন কাজ হবে না, অনেক আগে হতে পারে। কয়েক শতাব্দী আগে এই যুক্তিতে কাজ হতো, কিন্তু এখন এটার কোনো মূল্য নেই। এখন তারা এভাবে যুক্তি দেয়, হ্যাঁ আমরা জানি যে গাছের জীবন আছে, কিন্তু যন্ত্রণা অনুভব করে না, তাই গাছকে হত্যা করা এটা একটা ছোট অপরাধ, তুলনামূলকভাবে প্রাণী হত্যা করা অনেক বড় অপরাধ। এখন বিজ্ঞান আরো উন্নত হয়েছে আর আমাদের জানিয়েছে যে এমনকি গাছও যন্ত্রণা অনুভব করে, তারা কাঁদতেও পারে। তবে গাছপালার এই কান্না আমরা মানুষরা কানে শুনতে পাই না, কারণ যে শব্দ তরঙ্গ আমরা শুনতে পাই তার সীমা 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত। এই সীমার উপরে বা নিচে থাকলে আমরা কানে শুনতে পাবো না। পশু পাখিরা কান্নাকাটি করলে সেটা আমরা ঠিকই শুনতে পাবো, তবে গাছপালার কান্না সেটা আমরা শুনতে পাই না। আপনারা গাছপালার এই কান্না শুনতে পান না শুধুমাত্র এই কারণে তাদের কষ্ট দিতে পারেন না। আপনাদের যুক্তি দিয়েই আপনাদের দেখিয়ে দিলাম। একবার একজন আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান আমার কাছে এসে বলেছিল যে ভাই জাকির, আমি জানি যে গাছের জীবন আছে, ব্যথা অনুভব করে, তবে এই গাছপালার দুটো ইন্দ্রিয় কম থাকে, পশুদের ইন্দ্রিয় বেশি থাকে। আচ্ছা, তর্কের খাতিরে এটা মেনে নিলাম। এখন আপনাকে একটা প্রশ্ন করি যে ধরেন আপনার ভাই জন্ম থেকেই বোবা আর কালা, শুনতে পারে না, বলতেও পারে না, দুটো ইন্দ্রিয় কম। তারপর সে বড় হলো, একদিন একজন লোক তাকে মেরে ফেললো,
আপনি কি তখন জাজকে গিয়ে বলবেন, ও মি লর্ড, এই হত্যাকারীকে কম শাস্তি দেন, কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল? সত্যি বলতে আপনি তো বলবেন, উসনে তো মাসুমকে মারা হয়, সে একজন নিষ্পাপকে মেরেছে, তাকে অনেক বড় শাস্তি দেন। আপনারা যদি ভালো করে দেখেন যে ইসলাম ধর্মে জীবজগতের কথা বলা হয়েছে, আর তারা দুই প্রকার, প্রধানত প্রকারভেদটা দুই প্রকার। মানুষ জাতি সেটা এক প্রকার, মানুষ বাদে অন্যান্য জীব সেটা আরেক প্রকার। মানুষ জাতির কাউকে হত্যা করার কথা যদি বলা হয়, পবিত্র কোরআনে সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো মানুষ, কোনো লোক অন্য মানুষকে হত্যা করে, আর যদি সেটা নরহত্যা বা কোনো ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করল। আর যদি কেউ অন্য মানুষের জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো। যদি কেউ অন্য মানুষকে হত্যা করে, হোক মুসলিম বা অমুসলিম, যদি সেটা নরহত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, কোরআন বলছে সে পুরো মানুষ জাতিকেই হত্যা করল। যদি কোনো মানুষকে বাঁচান, তাহলে আপনি পুরো মানুষ জাতিকে বাঁচালেন। মানুষ বাদে অন্যান্য জীবজন্তুর কথা যদি বলতে হয়, মানুষ বিনা কারণে তাদের কোনো ক্ষতি করবে না, বিনা কারণে তাদের হত্যা করবে না, খেলার ছলে, মজা করে বা টার্গেট প্র্যাকটিসের জন্য। তবে সেটা যদি হয় নিরাপত্তার জন্য, জীবন বাঁচানোর জন্য, তাহলে বাধা দিতে পারেন, এমনকি মেরেও ফেলতে পারেন। অথবা যদি আপনি হালাল খাবার খেতে চান, তবে নিছক আনন্দের জন্য পশু পাখি হত্যা করা উচিত না। যদি এটা মেনেও নেই যে গাছপালা তারা নিচু জাতের জীব, মানুষের তুলনায়